আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা বিশেষ সাপ্তাহিক আয়োজন চট্টলা এক্সপ্রেসের সঙ্গে আছে আমি শামুন হোসাইন। সুপ্রিয় দর্শক, আমাদের এই বিশেষ আয়োজনে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত থাকেন চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তিদ্বয়, যাদের মাধ্যমে জানতে চাই চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্র অতীত, বর্তমান, আগামীর গতিপথ সহ নানান দিক জানতে চাই। চট্টগ্রামকে নিয়ে কী ভাবনা তাদের ব্যক্তি জীবনে, অপ্রকাশিত বিভিন্ন ঘটনা ও সফলতা ব্যর্থতার কথা। সুপ্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন এই চট্টলা এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নেতার পাশাপাশি রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ একটি খাত নিয়ে আজ আমরা আলোচনা করব স্বাস্থ্য খাত নিয়ে। একদম সেই স্বাস্থ্য খাতটি এখন কি পর্যায়ে আছে, বিশেষ করে চট্টগ্রাম বিভাগে বা চট্টগ্রাম শহরে বা চট্টগ্রাম জেলাতে এই স্বাস্থ্য খাত কী অবস্থা আছে? স্বাভাবিক অবস্থায় আছে, ভালো বা উন্নতর পর্যায়ে আছে, নাকি আগের মতো হামাগুড়ি দিয়ে যাচ্ছে এই স্বাস্থ্য খাত, তা নিয়ে আজ আমরা ব্যাপক আলোচনা করব। উক্ত বিষয়ের আলোচক হিসেবে আমরা দুজন অতিথিকে আমাদের স্টুডিওতে পেয়েছি। আমরা একটু পরিচয় দিয়ে আমার হাতের বাইরে আছে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের প্রধান পরিচালক হিসেবে এবং বিভাগীয় প্রধান হিসেবে আছেন ডক্টর অনসুইপু মার্মা। আপনাকে স্বাগত আমাদের বিশেষ অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ আমাকে দাওয়াত দেওয়ার জন্য। আমার হাতের ডানে আছে বেসরকারি খাত নিয়ে কথা বলবে এবং মেডিকেল শিক্ষা নিয়ে কথা বলবেন। আমি যদি একটু পরিচয় করে দিই, বিএমএ চট্টগ্রাম শাখার প্রাক্তন সহসভাপতি এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর SM তারেক। আপনাকে স্বাগত আমাদের এই বিশেষ অনুষ্ঠান। কেমন আছেন আপনি? ধন্যবাদ, ভালো আছে। আমরা একটু প্রথমেই ডক্টর অনসুইপু মার্মা আপনার কাছে আসি। আমাদের চট্টগ্রামের স্বাস্থ্য খাত কী অবস্থায় আছে? আসলে কি আমরা আশাবাদী নাকি আমরা এখনো আশঙ্কায় আছি? স্বাস্থ্য খাতের উন্নয়নের কথা বলতে গেলে তিনটে সেক্টরের কথা বলতে হয়। প্রথমে হলো অবকাঠামো, জনবল, তারপর লজিস্টিক সাপোর্ট। প্রথমে সারা বাংলাদেশে এটি ক্রাইসিস হইল জনবল। যেমন অনেক হাসপাতাল সে 10 শয্যা থেকে 31 শয্যা হলো, 31 হাসপাতাল এটা 50 শয্যাগুলিতে হইলো, 50 শয্যাটা 100 বা 250 হলো। সেগুলি কিন্তু জনবলের কিন্তু পদসৃজন হয়নি। পদসৃজিত না হলে এখানে নিয়োগ দেওয়া যায় না। আর কোনো জায়গায় অবকাঠামো নির্মিত হয়েছে, যেমন নির্মিত হলেও কিন্তু হ্যান্ডওভার প্রক্রিয়া শেষ করতে হবে। গত সরকার দেখলাম যে অনেক জায়গায় কন্ট্রাক্টর চলে গেছে। তারপর আমরা বিভাগীয় সমন্বয় সভায়, যেটা বিভাগীয় কমিশনের নেতৃত্বে হয়, সেখানে আমরা কথা বলেছি এবং বিভাগীয় প্রধানরা ছিলেন, বিশেষ করে যারা আমাদের হাসপাতালে জেলা হাসপাতাল বিলোর নিচে এগুলি দেখাশোনা করা হল HED, হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। আর এর অ্যাবাবগুলি হলো উপরে ইয়েগুলি হাসপাতালগুলি, যেমন 100 শয্যা হাসপাতাল, 200 শয্যা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালগুলো PWD, পাবলিক ওয়ার্ড ডিপার্টমেন্ট। সুতরাং যেখানে যে অবস্থা আছে দ্রুততম সময়ে যাতে আমরা বুঝে নিতে পারি সেই ব্যবস্থার জন্য আমি জোর দিচ্ছি। কথা দিয়েছে ওনারা, যেমন বান্দরবনে হাসপাতালটা 2 মাসের মধ্যে বুঝিয়ে দেবে, এরকম কথা হয়েছে। এবং একইভাবে নোয়াখালী, লক্ষ্মীপুর, এরকম অনেক হাসপাতাল আছে যেখানে নির্মাণ প্রায় শেষ পর্যায়ে। কোনো জায়গায় ছিল যে কন্ট্রাক্টররা পালিয়েছে, তারা নাই। তারপরও নতুন কন্ট্রাক্টর নিয়োগ করে ফিনিশিং দিয়ে তারা কথা দিয়েছেন, আমাদের PWD কথা দিয়েছে এগুলো দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য। তাই এটা অবকাঠামোর কথা বলছি। আপনি শুনে অবাক হবে যে আমি নোয়াখালী ভিজিট করেছিলাম, সেখানে আগের স্ট্রাকচার নিচে একদম ছোট স্ট্রাকচারের মধ্যে দেখি যে ফ্লোরিং করছে অনেক রোগী। 250 হাসপাতাল অনুমোদন হলেও প্রশাসনিকভাবে রোগী থাকে প্রায় 900-র বেশি। পাশে দণ্ডায়মান প্রায় নির্মাণ শেষের দিকে 250 হাসপাতাল আছে। সেটা বুঝে দিতে পারলেই আমরা ওখানে রোগী রাখতে পারবো, রোগীর একটু স্বাচ্ছন্দ্য থাকতে পারবে। এটা হলো অবকাঠামো দিক দিয়ে। আর আমি সবসময় বলে আসছি, সেটা হলো আমাদের যে কোনো স্ট্রাকচার নির্মাণ করতে গেলে অবকাঠামো নির্মাণ করলে হবে না, এখানে জনবল পদসৃজনটা করতে হবে। যেমন পদসৃজন না হলে অনেক সময় দেখেছি যে 50 শয্যা হাসপাতাল, 250 শয্যা হাসপাতাল প্রশাসন অনুমোদন হয়ে গেছে, কিন্তু জনবল অনুমোদন হয়নি। না হলে নিয়োগ দেওয়া যায় না। মানুষের অভাব আছে। আমরা অনেক এই যে বেকার ছেলেদেরকে কর্মসংস্থানের যোগান দিতে পারবো, তাই না? অনেক বেকার ছেলেকে চাকরি দিতে পারবো, অনেক পরিবারের স্বাচ্ছন্দ্য ফিরে আসবে, তাই না? সেই জন্য চিন্তা করে আমরা জোট প্রসেসটা চালাচ্ছি। আপনি শুনে অবাক হবে যে ইদানিং কিছু IST, হেলথ ইনস্টিটিউট হেলথ টেকনোলজি বলে, ম্যাথস বলেন, ওখান থেকে পাশ করা অনেক ছেলে দেখার পরে রয়েছে। তাদেরকে দ্রুততম সময় নিয়োগের জন্য প্রক্রিয়া চলছে। গতকাল আমি লাস্টলি একটা তালিকা দিলাম, যেটা আমার বিভাগে কোথায় খালি আছে।
আগেও নিয়োগ দিয়েছিল ডিজিটালের মাধ্যমে, এবারে নিয়োগ হবে, খালি পোস্টগুলি পূরণ হবে। আর এমন কথা বলছি, যারা যোগ্য ছেলে, যেমন বেসরকারি সরকারি থেকে পাশ করানো ছেলে আছে না, তাদেরকে যথাযথভাবে পদায়ন বা বেসরকারি পর্যায়ে যে কোনো প্রাইভেট হাসপাতাল হলেও যোগ্য ছেলেদেরকে যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় সেই প্রচেষ্টা চালাচ্ছে আমরা। যেমন শুধুমাত্র ওয়ার্ড বয়ের মতো কাজ করে তাদেরকে আমরা ল্যাব টেকনোলজিস্টের কাজ করতে দিব না। টেকনিশিয়ান টেকনোলজিস্ট কিন্তু না, আলাদা। ডিগ্রিধারী আরেকজন হলো জাস্ট কেয়ারটেকার মতো যে দায়িত্ব, তাদেরকে আমরা ল্যাব টেকনোলজিস্টের কাজ করতে দিব না। কথা আমরা জনবল সংকট ছিল বলে আমরা 4th ক্লাসের স্টাফদেরকে আমরা অনেক কোয়ালিফাইড ছেলে আছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে পাশ করা, তাদেরকে আপনি কাজে লাও, এটা জনবলের কথা। হ্যাঁ, তারপরে আমরা এই যে প্রত্যেকটি হাসপাতালে বা জনবল কোথায় কি খালি আছে, কি অবস্থা, সেগুলি পূরণের ব্যবস্থা করছি। আর 5 আগস্টের পরে প্রেক্ষাপট চেঞ্জ, আপনি জানেন সেখানে। হ্যাঁ, এই জন্য অনেকে দেখি যে চাকরি থেকে কর্মস্থানে অ্যাবসেন্ট, তাদেরকে রিপোর্ট করছি আমরা। সেই জন্য একটু রিসার্ভল করতে একটু সমস্যা হচ্ছে। রিসার্ভল কোথায় কোথায় ডাক্তার দরকার, কোথায় জনবলের সংকট আছে, কোথায় কন্টিনিউয়াস অ্যাবসেন্ট আছে, তাদের রিপোর্টিং করে আমরা এখন রিসাপ্লিংয়ের ব্যবস্থা করছি। আশা করি খুব দ্রুত সময় সমাধান হয়ে যাবে। আর একটা কথা আপনাকে সুখবর জানে রাখি, অনেকে আছে চাকরি শুরু করেছে কিন্তু জীবনে প্রমোশন পায়নি। সেখানে আমি যে চাকরি জীবনে সরকারি চাকরি, এটা শুধুমাত্র স্বাস্থ্য খাত না, সব সেক্টরে আছে। চাকরি স্থায়ীকরণ, তারপর ডিপিসি, রেগুলার ডিপিসির মাধ্যমে পদোন্নতি যথাসময়ে দান, হ্যাঁ, তাদেরকে সেগুলো নিয়েও আপনি আমি কাজ করছি। কতবার নোয়াখালী মানে আমি 99 জনকে প্রদান করে পদোন্নতি দিয়ে আসলাম, প্রমোশন দিয়ে ডিপিসির মাধ্যমে। হ্যাঁ, তারপর আমার অফিসে হইলো কদিন আগে। তারপরে এই যে ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লা আমি একসাথে যাব, এই মাসের 20-22 তারিখের পর যাব একসাথে। একদিন কুমিল্লা করব, একদিন ব্রাহ্মণবাড়িয়া করব। একইভাবে পাইপলাইন আছে এদের চাঁদপুর, লক্ষ্মীপুর এবং প্রত্যেকটি জেলা। আমার এই যে সময় আছে আমার হাতে, আমি 1 ঘন্টাও কাজে লাগাবো, 1 ঘন্টার সময় কাজে লাগাবো। আমার বিভাগে প্রত্যেকটি জেলায় ডিপিসি এবং নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ করব। আপনার মূল টার্গেট এখন এটাই যে আসল জনবল সংকটটাকে সমাধানের রূপ দেওয়া। আমাদের প্রতিষ্ঠান যেগুলি অবকাঠামোভাবে নির্মাণ কাজ শেষ হয়নি বা শেষের দিকে, সেগুলো দ্রুততম সময়ে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। যে এখানে যাদের সাথে কথা বলা দরকার, যে পদক্ষেপ গ্রহণ করলে হবে সেটা করব। আর জনবলের এই পদ বা খালি পোস্টগুলো পূরণের চেষ্টা। কর্মচারী কর্মকর্তাদের পদোন্নতি হচ্ছে না দীর্ঘদিন ধরে, এটা কিন্তু সব সেক্টর দেখা যায়, শুধুমাত্র স্বাস্থ্য খাতে না। তো সেটা কি আপনার কি মনে হয় যে আসলে এই জায়গায় একটা বৈষম্য ছিল তাদের? না, এইটাকে আমি পুরোপুরি ওই বৈষম্যের দিকে দোষারোপ করব না। যেটা সত্য, সরকারি অফিসে যিনি অফিস প্রধান তারও দায়িত্ব আছে। উনি যদি আন্তরিক হন তাহলে এই বিষয়টা দূর করা কোনো বিষয় না। কেন যেমন আমরা সরকারি বিধিমালা অনুসরণ করব। হ্যাঁ, বিধিমালা অনুযায়ী, সরকারি বিধিমালা বাইরে আমরা কিছু করতে পারি না। যেমন কতদিন পরে চাকরি পেনশন পেতে গেলে চাকরি স্থায়ীকরণ তো মাস্ট। নির্ধারিত সময়ের পরে 4 সন্তোষজনক চাকরি রেকর্ড, পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট, বিভাগীয় মামলা নাই, 3 শর্তে তাকে চাকরি স্থায়ীকরণ করা যায়। তারপরে ডিপিসির জন্য গ্রেডেশন তালিকা করব। গ্রেডেশন তালিকায় অ্যাকর্ডিং টু সিনিয়রিটি যে আসবে সে আগে আসবে। হ্যাঁ, তার এগেনস্টে জানেন যে কোনো জায়গায় কারো এগেনস্টে যে বিভাগীয় মামলা থাকে বা যদি তার এগেনস্টে আর্থিক তছরুপের যদি হিস্ট্রি থাকে বা তার কারো বিরুদ্ধে যদি সাজা দিয়ে থাকে, লঘুদণ্ড বা গুরুদণ্ড, 3 বছর জন্য সে প্রমোশন পাবে না। সুতরাং সরকারি বিধিমালা অনুসরণ করে যদি আমরা করি, সেখানে আমরা স্মুথলি কাজ করতে পারবো। সেখানে বৈষম্য যদি কেউ করে না তা না, কেউ যদি করে থাকে স্বজনপ্রীতি থাকতে পারে। আপনি 11 জন সিভিল সার্জনের হেড হিসেবে আছেন যেহেতু বিভাগীয় প্রধান, তো তাদের সাথে 11 জন সিভিল সার্জনের সাথে বা বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে বা বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে বলেন, বিভিন্ন উপজেলা ভিত্তিক আপনি কীভাবে সমন্বয় করে কাজ করেন? আপনার কার্যালয় ধরেন চট্টগ্রামে, বাট আপনি বিভাগের সাথে কীভাবে সংযুক্ত থাকেন বা সমন্বয় করে কীভাবে কাজ করেন? প্রথমত আমরা মান্থলি একটা মিটিং করি, সমন্বয় সভা, বিভিন্ন বিষয়ে। তারপরও যদি কোনো বিষয় ইমার্জেন্সি হয় তখন তাদেরকে কল আউট নোটিশ দিয়ে ডেকে নিয়ে আসে আমার অফিসে মিটিং করি। এর বাইরে এখন আধুনিক যুগে একটা সুযোগ সুবিধা আছে, আমরা জুম মিটিং করে বা গুগল মিটিং করে। গতকাল আমি 11 জন সিভিল সার্জনের সাথে এবং 7 জন তত্ত্বাবধায়কের সাথে গুগল মিটিং করেছি। 5টা এজেন্ডা নিয়ে কথা বলেছে। 1 নম্বর হলো নিয়োগ প্রক্রিয়া,
দ্রুততম সময় সম্পন্ন করা। এটা কিন্তু আপনার টার্গেট, আপনি অনেকবার বলে আসছেন কিন্তু এই কথাটা। হ্যাঁ জি। ডিপিসির বিষয়টা 3 নম্বর হইল অফিসে যথাসময় উপস্থিতি, যথাসময় হাজির হওয়া এবং এটা আর বড় একটা ছেলে এবং যথাসময়ে যাওয়া। হ্যাঁ, এবং কেউ বায়োমেট্রিক হাজিরাতে নিশ্চিত করা, বায়োমেট্রিক দিয়ে পরে খুঁজে পাওয়া যায় না এরকম তাদেরকে নজরদারি রাখার জন্য বলছি। তারপরে কেনাকাটা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে স্বচ্ছতার সাথে সম্পন্ন করার জন্য নির্দেশনা। আর তারপরে আর কারো এগেনস্টে যদি কোনো থাকে, অভিযোগ থাকে, আর কর্মস্থল ত্যাগের সময় যথাযথ প্রক্রিয়া সরকারি বিধিমালা অনুসরণ করে হাসপাতাল বা কর্মস্থল ত্যাগের জন্য, যেমন দরখাস্ত ছাড়া মানে অননুমোদিতভাবে কোনো কাউকে আমরা কর্মস্থল ত্যাগ করতে দিচ্ছি না। এই বিষয় নিয়ে একদম কঠোরভাবে আমি বলে দিচ্ছি, যদি এইসব অনিয়মের কারণে কারো এগেনস্টে কোনো সময় এলিগেশন আসে, সেখানে আমি নাই। কোনো মেডিকেল অফিসার যদি করে থাকে ইউটিউবে থাকবে না, আমি বলে দেবো, সিভিল সার্জন থাকবে না, অনিয়ম যে করে তাকে দায়িত্ব নিতে হবে। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে, প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে, নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert, HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এলো HM Steel। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট HM Steel। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে, প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে, নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এলো HM Steel। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট HM Steel। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। অসংখ্য ধন্যবাদ আপনার কাছে। আমরা আবারও আসবো। এখন আমরা আসি কোনো অধ্যাপক ডাক্তার এসএন খালেদ। আমি একটু জানতে চাই, এখন স্বাস্থ্যখাত, চট্টগ্রাম স্বাস্থ্যখাত কিভাবে আছে, কি রকম আছে, কি পর্যায়ে আছে? আপনি যেটা বললেন যে হামাগুড়ি দিয়ে স্বাস্থ্যখাত চলছে, এটা একেবারেই সত্যি কথা। আমি এখনো পর্যন্ত কোনো আশা দেখছি না সহজে হামাগুড়ির থেকে কবে হাঁটতে পারবে স্বাস্থ্যখাত। কারণ আমরা বেসিক যেই জিনিসটা সেটা সবসময় এড়িয়ে যাই, কারণ আমাদের সামনে
ইমিডিয়েট প্রবলেম যেগুলো আছে সেটা নিয়ে দৌড়াদৌড়ি করতে যে মূল কারণটা আমরা হারিয়ে ফেলি। বেসিক জিনিস হলো সরকারি এবং বেসরকারি দুটো স্বাস্থ্য খাত আছে, দুটোই জনগণের স্বাস্থ্য সেবার জন্যই কাজ করে যাচ্ছে, কিন্তু দুটোকেই একটাকে সরাসরি ডাইরেক্টলি কন্ট্রোল করে সরকারের একটা মন্ত্রণালয় এবং সাথে তাদের সাপোর্টিভ ডিজি অফিস আছে, আর আরেকটাকে ইনডাইরেক্টলি কন্ট্রোল করে তাও মন্ত্রণালয়। বেসরকারি খাতটাও কিন্তু অনেকটা সরকারের মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তরের আওতায় কন্ট্রোল। এখন সমস্যা হলো ওখানে, মানে যিনি কন্ট্রোল করবেন, আমি আগেও বিভিন্ন সময় বলেছি, বিভিন্ন সেমিনারেও বলি যে যিনি কন্ট্রোল করবেন সাধারণত একজন মন্ত্রী, ওনার আবার একটা মন্ত্রণালয় থাকে, মন্ত্রীর মেইন যার মাধ্যমে এটা পরিচালনা করেন একজন সচিব, উপসচিব, জয়েন্ট সেক্রেটারি, অনেকে আছেন। তারা কিন্তু কেউ স্বাস্থ্য খাতের মানুষ না। আচ্ছা, এটাই অন্যতম মূল কারণ। কারণ ওনাদের কেউ বিমান মন্ত্রণালয়ে ছিলেন, ওটাও ওনারা বেশি ভালো জানেন না, সেজন্য ওটাও কিন্তু হামাগুড়ি দিচ্ছে। ওনারা আবার কিছুদিন 2-3 বছর পর রেলওয়ে যান, সেটাও ভালো করতে পারেন না, সেটাও হামাগুড়ি দিচ্ছে। ঠিক সমভাবেই স্বাস্থ্যখাতও তাই। কারণ যিনি নির্দেশ দিবেন তার সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে। কারণ যখন উনি দায়িত্বপ্রাপ্ত হন, যেটা দেখা যায়, উনি কিছু ডাটা, যেহেতু উনি ওই চেয়ারে বসে আছেন, কিছু ডাটা পেয়ে থাকেন, সেটার উপর ভিত্তি করে অথবা নিজের সুযোগ সুবিধা মতো ওনারা নির্দেশনাগুলি দিয়ে থাকেন। ওনাদেরও লিমিটেশন আছে, আমি জানি। তাই আমি সবসময় বলি, আগেও বলেছি, পেপারও ইদানিং লেখালেখি অনেকে করছে, যে বিচার বিভাগ যেভাবে একটি আলাদা ওনাদের নিজস্ব কর্মকাণ্ডগুলো চালানোর জন্য ওনাদের মধ্যে থেকেই হবে, ঠিক ওরকমই স্বাস্থ্য, কেন আমাদের এখানে সাবজেক্ট আছে, হেলথ অ্যাডমিনিস্ট্রেটরের কোর্স আছে, 2-3 বছর বোধহয় পড়তে হয়। তো মানে হেলথ ম্যানেজমেন্টের জন্য আলাদা কোর্স আছে? ডেফিনেটলি আছে। তো এখন যদি স্বাস্থ্য মন্ত্রণালয়টা পুরো আলাদা করে এবং ওটা যদি এই নর্মাল ক্যাডার থেকে আলাদা করে ফেলে, অনেক চিকিৎসক আমার সাথে হয়তো দ্বিমত পোষণ করবেন। আমার কথা হলো, আমরা যারা চিকিৎসক হয়েছি তাদের মূল উদ্দেশ্য কিন্তু অধ্যাপক হওয়া কিংবা অধ্যক্ষ হওয়ার না। আমাদের বাবা মায়ের গার্জিয়ানদের কিছুটা স্বপ্ন পূরণ করার জন্য অনেকে আমরা ডাক্তারি পড়েছি। ওনাদের স্বপ্ন ছিল আমাদেরকে ডাক্তার বানানো। এখন আমাদেরকে যখন এই ক্যাডার করে এভাবে নিয়ে আসা হয়েছে, তখন আমরা হয়ে গেছি অনেকটা আধা অ্যাডমিনিস্ট্রেটর, আধা ইয়ে। তাই আমি মনে করি প্রথমেই স্বাস্থ্য বিভাগে যারা কাজ করেন সরকারি লেভেলে, নিয়ম অনুযায়ী ধাপে ধাপে একদম গোড়ায় কাজ করতে হবে, বেসিকে কাজ করতে হবে। মানে করবেন। আমার সচিব যদি একজন চিকিৎসক হন, যিনি দীর্ঘদিন 20-30 বছর এই লাইনে কাজ করে গেছেন, উনি যতটুকু মানে সার্ভিস দিতে পারবেন, বুঝবেন, সেটা আরেকজন যত জ্ঞানী হোক, আমি যতই জ্ঞানী হই, আমাকে যদি এখন আপনি এই কি বলেন বিদ্যুতে বসায় দেন, আমি আজকাল অনেকে ফেসবুক কিংবা পেপার অথবা ইউটিউব দেখে অনেক কিছু জ্ঞান পায়, ওই জ্ঞান দিয়ে কিন্তু আসল সমস্যার সমাধান করা যাবেই না। তাই ওটা এখানে বললেই হবে না, এটা কঠিন কাজ। কারণ অনেক দিনের একটা পুরনো সিস্টেম বদলাতে গেলে, যদি সংস্কার কেউ করতে চান, তারা যদি সত্যিকারে বাংলাদেশের স্বাস্থ্য সেবাকে উন্নত করতে চান, তাহলে এটার বিকল্প আছে বলে আমি মনে করি না। 2 নম্বর হলো স্বাস্থ্যখাত হামাগুড়ি দিলেও আগের চেয়ে তো অনেক বেটার হয়েছে, এটা অস্বীকার করা যাবে না।
কিন্তু আপনারা যেটা চান ওই লেভেল হয়নি, কিন্তু উন্নতি হচ্ছে। আপনার কি মনে হয় এই স্বাস্থ্য খাতে খুব প্রায়োরিটি দেওয়া দরকার, এই স্বাস্থ্য খাতে ভালো সংস্কার করা খুব দরকার এই মুহূর্তে এসে? আমরা সংস্কার ইদানিং একটা খুব পপুলার শব্দ হয়ে গেছে, কিন্তু আসলে কতটুকু সংস্কার হচ্ছে সেটা এই বড় প্রশ্ন বুঝতে পারছি না। সংস্কার তো অবশ্যই করা উচিত। আর স্বাস্থ্য খাতে আপনার নজরটা দেওয়া উচিত এই জন্য, সেটা ব্যক্তি স্বাস্থ্য অথবা সমষ্টিগত স্বাস্থ্য যদি ঠিক না থাকে, দেশের অন্যান্য উৎপাদনশীল যা শিল্প আছে যাই হোক না কেন বাধাগ্রস্ত হবে। এই জিনিসটা অনেক সময় আমরা বুঝি না। কারণ হলো একজন মানুষ অসুস্থ হয়ে গেলে তার কর্মক্ষমতা কর্মঘণ্টা কমে যাচ্ছে, ওনার প্রোডাক্টিভিটি দিতে পাচ্ছেন না, ওনার জন্য দামি ওষুধ ব্যবহার করা হচ্ছে, সেটা খরচ করা হচ্ছে, সুতরাং এটা ক্ষতি। স্বাস্থ্যখাতে অবশ্যই উন্নত করা উচিত, কারণ আমাদের জনগোষ্ঠীর তুলনায় আমাদের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলি কিন্তু সরকারি বেসরকারি মিলিয়েও কিন্তু সাফিসিয়েন্ট না। আপনি হয়তো ঢাকা চিটাগাঙে গেলে হয়তো মনে হবে অনেক বেশি, কিন্তু তাও বেশি না। অন্যান্য বিভাগীয় শহরে কিন্তু ওর উপর পরিমাণ খুব বেশি না। তো স্বাস্থ্য খাতে বেসরকারি প্রতিষ্ঠান আসাতে যেটা লাভ হয়েছে, সেটাতে নতুন নতুন প্রযুক্তিগুলি কিন্তু প্রথমে বেসরকারি খাতেই আসে, সরকারি খাতে আসে, কিন্তু সেটা সাস্টেনেবল হয় না। আমরা দেখেছি কোনো যন্ত্র সরকারি খাতে আনলে ওই যন্ত্র 3 মাস পর নষ্ট হলে এটা চিঠি চালাচালির মধ্যে পড়ে যায়, আর ওটা ঠিক হয় না। বেসরকারি খাতে সুবিধা হলো আজকে 3 থেকে 5 বছর ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজে এমআরআই মেশিন বন্ধ। ওই যে বললাম আরো ডিসেন্ট্রালাইজেশন করতে হবে, এর সাথে সাথে সংস্কারের মধ্যে আমি যেটা মনে করি, যেমন আপনি বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আছেন, ওনাকে একটা নির্দিষ্ট বাজেট করে দেবেন, ওনাকে ক্ষমতাও দেবেন, লোক কিভাবে নিয়োগ করবেন, কিভাবে ছাঁটাই করবেন, কিভাবে পানিশমেন্ট দেবেন, এবং কত যন্ত্রপাতি কেনার দায়িত্ব দেবেন। তাহলে উনি নিজ দায়িত্বে যা যন্ত্রপাতি কিনবেন এবং ওটা মেনটেন করার চুক্তিগুলি উনি নিজেই করবেন, তাহলে কিন্তু কাজ হবে। আপনি আশঙ্কার কথা বলেন, আমরা তো এতদিন আশঙ্কায় ছিলাম, কষ্টে ছিলাম, ভয়ে ছিলাম, এখন তো আমরা আশাবাদী হতে চাই। ডক্টর এসএন তারেক একটু বলেন যে আমরা কিভাবে আশাবাদী হতে পারি। আশা তো অবশ্যই আছে, কারণ এখন আমি চিটাগাঙে বলি, একসময় এই হার্টের সমস্যা হলে মানুষ যেভাবে বাইরে চলে যেত সেটা এখন প্রয়োজন পড়ে না, কারণ অনেক প্রাইভেট সার্জারি পদ্ধতি হচ্ছে। আমার এখন রিপ্লেসমেন্ট সার্জারি হচ্ছে আমাদের বিভিন্ন জায়গায়, এগুলো অনেকগুলো অ্যাডভান্স জিনিস হচ্ছে এবং মানুষও আছে। এই ক্ষেত্রে সরকার যেটা করতে পারেন, সহযোগিতা করতে পারেন, একটা হলো বিনিয়োগ বাড়ানোর জন্য, স্বাস্থ্য খাতে আকৃষ্ট করার জন্য বিনিয়োগকারীদের রিবেট, যেটা ব্যবসায়ীদেরকে অনেক সময় একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে দেওয়া হয় কিংবা অন্যান্য জায়গায় দেওয়া হয়। স্বাস্থ্য খাতে ইনভেস্ট করলে তাকে 5 বছরের আপনি রিবেট দেন, আপনারা হয়তো তাকে যন্ত্রপাতি আনার সময় কর রহিত করেন। আপনার কর রহিত করলে হয়তো যে করটা আপনি কম পাবেন, সেটা কিন্তু ইন রিটার্ন আপনার খরচটা অনেক কমে যাবে, আপনার ওষুধ খরচ কমে যাবে, অনেক কিছু কমে যাবে। সেটা যদি চিন্তা করেন আরো এগিয়ে যাবে। সরকারের পাশাপাশি আপনার দায়িত্বটুকু কি আছে এখন বর্তমানে, যে এই খাতকে আরো সামনের দিকে নিয়ে যেতে পারে? ক্ষমতা থাকলে দায়িত্বটা বাড়ে, আর ক্ষমতা না থাকলে দায়িত্বটা অর্থহীন হয়ে যায়। আমরা দায়িত্ব বোধ আছে বলে, কারণ ইনভেস্ট আমরা যদি স্বাস্থ্যখাতে যেটা করেছি সেটা যদি আমি ট্রেডিংয়ে দিতাম, এর চেয়ে অনেক বেশি রিটার্ন দিত। যে ইনভেস্টমেন্ট একটা হাসপাতালে করা হয়, সেই ইনভেস্টমেন্ট দিয়ে 2-3টা গার্মেন্টস ফ্যাক্টরি করা যায় এবং অনেক বেশি লাভ করা যায়। যন্ত্রপাতি এক্সপেন্সিভ এবং সেগুলোর একটা লাইফ টাইম থাকে। 5 বছর পর সেই যন্ত্রটা খুব বেশি আপডেটেড থাকে না, বদলাতে হয়। তাই স্বাস্থ্য এমন একটা খাত যেখানে খুব আপডেট রাখতে হয়, অবশ্যই আপডেট রাখতে হবে। সুতরাং এগুলো তো সরকারের সহযোগিতা পেলে এগুলো আরো অনেক কিছু হবে, কারণ চিটাগাঙে অনেকগুলো প্রতিষ্ঠান ভালো ভালো সার্ভিস দিচ্ছে। স্বাস্থ্য প্রতিষ্ঠান বেড়ে চলছে আমাদের চট্টগ্রামে, এবং ভালো ভালো স্বাস্থ্য প্রতিষ্ঠান
আমাদের চট্টগ্রামেই আছে। সেহেতু এইগুলোর প্র্যাকটিসটা কীভাবে করা যায়, ভালো মতো করা যায় ডেভেলপ করার জন্য, এবং আপনাদের কোনো আলাদা কোনো সুপারিশ আছে কিনা সবাই মিলে একসাথে কীভাবে কাজ করা যায়, সবাইকে মিলে পাশাপাশি সরকারের কী সমন্বয়টুকু আপনারা প্রত্যাশা করে? সবার সাথে তো অবশ্যই সহযোগিতা দরকার, আর ভালো প্রতিষ্ঠান হলে নিজের লাভ বেশি। কারণ অনেক সময় এমনও হয়, আমরা অনেক ধনী ব্যক্তিকে দেখেছি ওনার ধন কাজে আসে নাই, কেন একটা অসুস্থ হলে হঠাৎ করে একটা ভিসার জোগাড় করা, প্লেনে টিকিট কাটা এবং যাওয়া, এগুলো সমস্যা। তাকে অবশ্যই লোকাল হসপিটালে সাহায্য নিতে হয়। তাই এখানে সরকারি বেসরকারি অ্যাকচুয়ালি আনঅফিসিয়ালি কিন্তু সহযোগিতা আছে। যে অনেক সময় যেসব সরকারি হাসপাতালে যেসব পরীক্ষা নিরীক্ষা হয় না, ওনারা পাঠিয়ে দেন বেসরকারি খাতে। কেন বেসরকারি খাতের উন্নত মানের যন্ত্রপাতিগুলো দিক দিয়ে একটু এগিয়ে আছেন, অনেকগুলো প্রতিষ্ঠান আছে। এখন এটা একটা ভালো নিউট্রাল রেগুলেটরি বডি আমাদের আছে, সেটাকে কার্যকর করতে হবে। কারণ অনেকগুলো প্রতিষ্ঠান হয়েছে, তার মধ্যে আবার কিছু মানসম্মত নয় এরকমও প্রতিষ্ঠান আছে, আবার কিছু মানসম্মত বিল্ডিং স্ট্রাকচার আছে কিন্তু মানসম্মত চিকিৎসা ব্যবস্থা নাই। সুতরাং এগুলো দেখার জন্য একদম নিউট্রাল যে আমাদের রেগুলেটরি বডিগুলি আছে তাদেরকে কার্যকর করে দিলেই সবকিছু ঠিক হয়ে যাবে। ভারতে একটা জরিপে দেখা যাচ্ছে যে আসলে অলমোস্ট বাংলাদেশের মধ্যে এই চট্টগ্রামেই মানুষরা কিন্তু দেশের বাইরে যায়। সেটা এটা কেন হয় আসলে? কিছু আপনার কি মনে হয় না আসলে এটা আপনাদের মতো যারা ডাক্তারি পেশায় তাদেরকে অবমূল্যায়ন করা? তো আমি মনে করি না অবমূল্যায়ন, এটা হলো পয়সার জন্য। চট্টগ্রামের লোক একটু পয়সা বেশি, সুতরাং উনি ঢাকা না যে বিদেশে চলে গেল, বেড়ানো হলো, চিকিৎসা হলো, এটা আবার চায়ের আড্ডায় নিজের সোশ্যাল স্ট্যাটাসও বাড়লো। অবশ্যই আমাদের কিছু কিছু টার্সিয়ারি লেভেলের অনেক কিছু আমাদের ল্যাকিং আছে, সেগুলি ডেভেলপ করলে যাদের আস্থা নাই তারা কোনো সময় আপনার উপর আস্থা আনবেন না। এই যে আস্থাটা ফিরিয়ে আনার জন্য কি করা প্রয়োজন? আস্থাকে ফিরিয়ে আনতে গেলে আমি উল্টাভাবে অ্যাওয়ারনেস তো ওনারা করবে, বাট এই যে ওনারা অ্যাওয়্যার, ওনারা সবাই অ্যাওয়্যার বলেই ওনারা যাচ্ছেন। কিছু কিছু জায়গায় আমাদের করতে হবে, আমাদের রোগের চাপ বেশি হওয়াতে অনেক সময় আমাদের যারা আমাদের সেবার সাথে জড়িত, সে ডাক্তার হোক নার্স হোক, ওনারা অনেক সময় যেমন চট্টগ্রাম মেডিকেল কলেজে ওটার ক্যাপাসিটি হলো 500, রোগী থাকে 4000, তো কিন্তু ওটার লোক জনবল যেটা অ্যালট করা আছে সেটা কিন্তু 500 বেডের জন্য। সুতরাং ওই ব্যক্তির উপর চাপটা বেশি দেয়। আপনি এখন ইয়েতে যান না, যে কোর্ট বিল্ডিংয়ে যান না, ওখানেও যা, মেডিকেল কলেজেও তা। সুতরাং বিআরটিতে যান, আর এর চেয়ে মেডিকেল কলেজে আর বেশি কষ্ট। সেই জন্য আমি বললাম সবগুলো সেক্টর যদি সফলভাবে ডেভেলপ না করেন, আমি শিখবো কোত্থেকে, দেখবো কোথায়? আমি যখন দেখবো বের হয়ে সব জায়গায় একই, আমি খালি কতক্ষণ ভালো থাকবো। কেউ তো চায় না যে এত বিচার, এত অর্থ খরচ করে, এত কিছু কষ্ট করে ইন্ডিয়াতে বা অন্য জায়গায় যেতে। নিশ্চয়ই এখানে কোনো ল্যাকিংস আছে বলেই তো আছে। যে ল্যাকিং সারা দেশে আছে সেই ল্যাকিং স্বাস্থ্য খাতেও আছে। আর যেটা বললাম চট্টগ্রাম থেকে বেশি যাচ্ছে, চট্টগ্রাম থেকে আগেই বললাম যাদের পয়সা বেশি তারা যাচ্ছে, যার পয়সা নেই সে তো যেতে পারছে না। আর এখন ভিসা দিচ্ছে না, এখন যেতে পারছে না, এখন তো চিকিৎসা এখানে নিচ্ছে, ভালো আছে সবাই। তারা যেই কারণে দেশের বাইরে যায়, সেই কারণে সমাধান কি চট্টগ্রামে আছে কিনা, বাংলাদেশে আছে কিনা? উনি যেটা বলছেন বান্দরবনে স্বাস্থ্য ব্যবস্থা আছে, সরকারি বেসরকারি দুটোই আছে, কিন্তু একটা লেভেলে যেটা নাই সেটা কিন্তু চট্টগ্রাম শহরে আছে। চট্টগ্রাম শহরেও যেটা নাই সেটা ঢাকা শহরে আছে, ঢাকা শহরে যেটা নাই সেটা বিদেশ আছে। বিদেশের ওই লেভেলে নিতে গেলে সরকারকে উদ্যোগী হয়ে টার্সিয়ারি লেভেলের হসপিটাল করতে হবে এবং ম্যান পাওয়ার ডেভেলপমেন্টের জন্য প্রজেক্ট হাতে নিতে হবে। কারণ এটা বেসরকারি পর্যায়ে পুরোপুরি সম্ভব না। কারণ এইখানে আমি যতটুকু জানি, ওনারাও জানেন, আমাদের যারা সার্জন বিভিন্ন সাবজেক্টে আছেন, বিভিন্ন মেডিসিনে বলেন, যারা উন্নত চিকিৎসা ব্যবস্থা প্রদান করছেন, তারা কিন্তু ট্রেনিংগুলো নিজ উদ্যোগে বেশিরভাগই বাইরে থেকে ট্রেন হয়ে এসছেন। সুতরাং ইট ইজ কন্টিনিউয়াস প্রসেস। যেমন কিছুদিন আগে আমাদের এক পরিচিত ইন্ডিয়াতে গেলেন চিকিৎসা করার জন্য, দিল্লি
ভারতে অনেকগুলো ভালো ভালো হসপিটাল আছে, সেখানে সম্ভব হচ্ছে না বলে যে একটা রোগ ওনাকে আমেরিকা যেতে বলেছে। সুতরাং 100% কোনো জায়গায় নেই, কোনো জায়গায় লেখিসটা আছে, কেউ সংস্থানপূর্ণ নয়। আর যেগুলো সম্ভব না সেটা আমাদের ডাক্তাররাই বলেছেন, এটা এখানে ভালো হবে না, এটা অমুক জায়গায় যান, ওখানে হবে, এটা আমরাই বলে দিই। না, আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, এখন যে ভারতের ভিসা বন্ধ, যেতে পারছে না, এই পরিমাণ তো কোনো খুব বেশি হেলথে এফেক্ট হয়েছে বলে মনে হয় না। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে, প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে, নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট HM স্টিল। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে, প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে, নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট HM স্টিল। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। আপনার কাছে আমরা আবারও আসবো। আমরা এখন সরকারি প্রতিনিধি জনাব ডাক্তার অংশু কুমার আপনার পরবর্তী কোয়েশ্চেনের আগে ওই স্যারের কিছু রেফারেন্স দিয়ে আমি একটু কথা বলতে চাই দর্শকদের ক্লারিফিকেশনের জন্য। প্রথম কথা হইল, এই 5 আগস্টের পরবর্তী সরকার গঠনের পরে সরকার কিছু দৃশ্যমান মানে পদক্ষেপ গ্রহণ করেছে। এটা হলো সংস্কার কমিশনের কথা বলছেন তো আপনি, সংস্কার কি হচ্ছে না হচ্ছে বলছে। প্রতিটি জেলা, প্রতিটি বিভাগে সফল সংস্কার কমিশন গঠন হয়েছে। প্রফেসর আজাদ খান স্যারের নেতৃত্বে উনি চেয়ারম্যান এবং আমাদের সিনিয়র প্রফেসর যারা ছিলেন তাদেরকে করে একটা কমিশন গঠন করা হয়েছে। কমিশনের সদস্যরা প্রতিটি জেলা এবং প্রতিটি বিভাগীয় শহরে ভিজিট করছেন এবং যারা কি স্টেক হোল্ডার তাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করছেন এবং তাদের মতামত নিচ্ছে। আমাদের চিটাগাং মেডিকেলেও এসেছিলেন। হ্যাঁ, কদিন আগে আমি রাঙামাটি গেছিলাম, রাঙামাটিও অনুষ্ঠান হয়েছে। হ্যাঁ, এবং বিভিন্ন এলাকায় ভিজিট করে এলাকা প্রেক্ষাপটগুলি বিবেচনায় রেখে তারা সংস্কার কমিশন প্রস্তাব দিচ্ছে।
প্রস্তাব নেওয়ার পরে কংক্রিট একটা সামারি আকারে আমাদের প্রধান উপদেষ্টার কাছে পেশ করা হবে। সেখানে আমাদের যেমন কথা প্রসঙ্গে বসছে, স্যারও বলেছিলেন যে আমাদের নিজেদের ভিতরে যেমন একজন ক্লিনিশিয়ানকে একটা ম্যানেজার সেবা খাতে যদি বসে দেওয়া হয় তাহলে অনেক সময় কিছু কিছু সমস্যা হয়। যাকে যেখানে রাখলে কাজটা ভালো পারফর্ম হবে বলে মনে করি সেইভাবে তাকে প্লেসমেন্ট করা হচ্ছে। রাইট পারসন ইন দ্য রাইট চেয়ার কথা বলে না, যেমন সেই জন্য বলা হচ্ছে যে আমাদের হেলথের ক্ষেত্রেও আমরা যেমন হেলথ অ্যাডমিনিস্ট্রেশন একটা উইং হইতে পারে। যেমন কথা প্রসঙ্গ আমরা এখনও বলি যে আমাদের যারা বেসিক সায়েন্সে পড়ায়, হ্যাঁ, তারা আর ক্লিনিশিয়ান যারা, হ্যাঁ, ক্লিনিক্যাল সাইডে যারা পোস্ট গ্রাজুয়েশন করেছে, উঁচু পদে চাকরি করেছেন, তাদের সাথে বেসিক সায়েন্সের টিচার, বেসিক সায়েন্সের যেমন অ্যানাটমি প্রফেসর এবং সার্জারি বিভাগীয় প্রধানের সাথে দেখেন তাদের চালচলন থেকে সুবিধা সব কিছু। তো সেগুলির মধ্যেও সরকার কি বিবেচনা করতে হবে, কি পদক্ষেপ নিলে বেসিক সায়েন্সের টিচার এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, সংস্কার এখানেও দরকার। হ্যাঁ, তারপরে আমাদের যারা ক্লিনিক্যাল, এখন আপনি জানেন যে আমাদের মিনিস্ট্রি অফ হেলথের 2টা উইং আছে, যেমন চিকিৎসা শিক্ষা এবং সেবা। হ্যাঁ, চিকিৎসা শিক্ষা কিন্তু মেডিকেল কলেজ টিচিং জানা আছে, নার্সিং সহ। সুতরাং সেখানেও যেমন বিসিএস মেডিকেল চিকিৎসা শিক্ষা এটা হইতে পারে, প্রশাসন হইতে পারে, তারপর অন্যান্য ফিল্ড সার্ভিস, তাই না, বিভিন্ন পাবলিক হেলথ এইগুলি হইতে পারে। হইলে আমাদের এই যে যখন এন্ট্রি থেকে শুরু করে ওই লাইনে ক্যারিয়ার করবে তারা যথাযথ সময়ে সব কিছু যাতে পাই সেইভাবে ব্যবস্থা গ্রহণ করলে সংস্কার করা হইলে হেলথ সেক্টর উন্নত হবে। 2 হইল একটা কথা আসছে যে ওই ক্ষমতার বিকেন্দ্রীকরণ। রাইট, হ্যাঁ, ক্ষমতার বিকেন্দ্র অতীতে ছিল না, তা ছিল না, এখন হচ্ছে। এবং এখন আপনাকে জানিয়ে রাখি আমাদের কিন্তু উপজেলা, জেলা হাসপাতালে সব কিছুতে কিন্তু প্রকুরমেন্ট যেটা, হ্যাঁ, প্রকুরমেন্ট কিন্তু স্থানীয় চিকিৎসকরাই করছে আমাদের সুপারভিশনে। আমরা বিভাগীয় অফিস থেকে কোন উপজেলায় কত এপিপি অ্যানুয়াল প্রকুরমেন্ট প্ল্যান করতে হয়, তারপরে এগুলি আমাদের মাধ্যমে অনুমোদন দেখি আমরা কাগজপত্র সব ঠিক আছে কিনা, প্রক্রিয়া কোনো সমস্যা হচ্ছে কিনা সেগুলো মনিটরিং করি। করার পর যেটা কোনো যদি ঝামেলা দেখি সেটা কারেক্টিভ মেজার নিয়ে থাকি আমরা। হ্যাঁ, আর যেখানে যাদের সহযোগিতা করা দরকার সেটা ব্যবস্থা করি। তার সেইভাবে উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, জেলা হাসপাতাল সবাই তারা করছে, আমরা নজরদারি করছি। স্যার যেটা বলছিলেন, হ্যাঁ, আমাদের ক্ষমতা যেমন আমার ডিভিশনে, আমি তো বিভাগীয় প্রধান, আমি এখানে বৈষম্য দেখতে চাই না, আমরা বৈষম্য চাই না। যেমন এক জেলায় মাত্র 2 জন ডাক্তার, একজন ক্যান্সার আক্রান্ত, একজন মহিলা প্রেগনেন্ট, তাকে নাইট ডিউটি করতে হয়, আর জায়গায় দেখি বসার জায়গা নাই। এটা আমি তো রিঅ্যারেঞ্জ করতে পারি না, আমার কাছে ক্ষমতা নাই। তো সেক্ষেত্রে হেলথে ক্ষমতা সব কিছু না, আমাদের বিভাগীয় যে পরিচালকদের যদি ক্ষমতা দেখা, তাহলে আমরা আমাদের বিভাগে কোন জেলায় কি অবস্থা আছে পুরা রেখে কোথায় কাকে রিঅ্যারেঞ্জ করার, কারণ এটা আপনি সামনে চোখে দেখতে পাচ্ছেন, তার মতো অনেকে যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আপনি দেখতে বলছেন নাকি। আমি থানচির ইউটিউবে বলছে একটা মিটিং আসে, সে আসতে পারে নাই, নাইক্ষণঝড়ে 2 জন ডাক্তার, হ্যাঁ, এবং একটা নাইক্ষণঝড়িতে একটা হাসপাতাল 50 শয্যার হাসপাতাল, সেখানে 4 জন নার্স, তার মধ্যে 2 জন ট্রান্সফার হয়ে গেছে, মাত্র 2 জন। একটা শিফটে ডিউটি করতে গেলেও তো মহিলা ওয়ার্ড, পুরুষ ওয়ার্ড, ইমার্জেন্সি, এক শিফটে 3 জন লাগে, তাই 24 ঘন্টায় 3 আর 24, এক শিফটে তো 3 জন করে লাগে না, তাহলে 24 ঘন্টা চাইলে কত, 3 তারিখে 9। হ্যাঁ, তারপরে যে নাইট ডিউটি তাকে তো অফ দিতে হয়, সেক্ষেত্রে নাইট অফ দিলে তো তাকে তো মিনিমাম তো 10-15 জন নার্স লাগে। এই যে 2 জন নার্স দিয়ে কেমনি এখন, তার যদি আমরা উত্তর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ, তখন বলে যে আপনার ওইদিকে কোনো পরিচিত নার্স যে ওখানে যাইতে চায় এরকম বলে, আমরা তো খুঁজে দেবো থেকে, তাই না। সেই জন্য বলে যে আমাদেরকে এইসব অ্যারেঞ্জ করার জন্য যদি ক্ষমতা থাকে তা আমরা কোন জায়গায় কী অবস্থায় সেটা অ্যারেঞ্জ করতে পারি। যেমন আমাদের দ্বীপাঞ্চল কথা আছে, আমরা আইনের যথাযথ প্রয়োগ চাই। বলা হচ্ছে যে দ্বীপাঞ্চলে, চরাঞ্চলে, দুর্গম এলাকায় যারা সার্ভিস দেবে, সার্ভিস দেওয়াটা কম্পালসারি। আমরা এইটা করার জন্য প্রস্তাব করেছি, এখনও করছি। সেটা হলো ওই সব জায়গায় নির্ধারিত 1 বছরের জন্য থাকবে, সবাইকে বাই রোটেশন আসতে হবে, 1 বছর পর অটোমেটিক্যালি উইথড্র হবে সেখানে, এবং পরবর্তী তাদেরকে বেটার পোস্টিং অন এফএসি দেওয়ার জন্য প্রভিশন থাকতে হবে। সেটা কাগজে কলমে না, বাস্তবেও হইতে হবে। তাহলে কিন্তু
সবাই আসবে যেন কেন আর্মি বিজেপিতে তো সবাই এরকম পোস্টিং করতে চাচ্ছে তো, এবং তাদের ভবিষ্যতের মিশন থেকে শুরু করে সুবিধা এটা ক্রাইটেরিয়া হিসেবে সেট করা হয় যাচ্ছে, তাহলে আমাদের ডাক্তাররাও থাকবে। তবে আইন যেটা এটা বাস্তবায়ন করতে হবে, তাহলে আমাদের ডাক্তারদের স্বল্পতা হবে না। জনবল সংকট যেটা কথা বলছি আমরা, আরেকটা করছি আমরা, সেটা হইল আগে ছিল উপজেলা হেলথ কমপ্লেক্সের 2জন মেডিকেল অফিসার, কনসালটেন্ট আছে 3-4 জন 5-6 জন। তা আমরা যদি ইমার্জেন্সিও মেডিকেল অফিসার দিয়ে রান করাইতে হয়, আবার আউটডোরও দেখতে হয়, বিভিন্ন ট্রেনিং পড়ে, তাহলে ডাক্তার কই? সেই জন্য ওখানেও সংস্কার দরকার। গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার কাজ করছে, তারা বিভিন্ন জায়গায় সংস্কার করছে, এটা একটা পিক টাইম আমি মনে করি। তো সেই জায়গায় আপনাদের মতো যারা দায়িত্বশীল আছেন তাদের পক্ষ থেকে এই সুপারিশটুকু বা এই চাপটুকু যাচ্ছে কিনা বিভাগীয় কার্যালয় থেকে? এটা ঠিক যে সরকারের একার পক্ষে এত রোগী সামাল দেওয়া সম্ভব না। কোভিডে দেখেছি, আমরা ডেঙ্গুতে দেখেছি, হ্যাঁ, বেসরকারি খাতে সাপোর্ট অবশ্যই আছে, হ্যাঁ, কারণ আমাদের জায়গা তো নাই। চীনা মেডিকেল আপনি শিশু ওয়ার্ডে যান, এক বিছানায় 5টা বাচ্চা শেয়ার করে, একটা বেডে 5টা বাচ্চা, তার 5 জন মা বসবে না, কোথায় বসবে? আবার ফ্লোরিং, আপনি শিশু ওয়ার্ডে যান, ওই যে অর্থোপেডিক্স ওয়ার্ডে যান, নিউরো মেডিসিন ওয়ার্ডে, নিউরোসার্জারি ওয়ার্ডে যান, উপরে যেরকম নিচে ফ্লোরে, আবার গেটের বারান্দার বাইরে সরকারি হাসপাতাল। এটি কিন্তু টিচিং হাসপাতাল বেসিক্যালি মেডিকেল কলেজ, কিন্তু জেনারেল হাসপাতালে সার্ভিস দিয়ে যাচ্ছে। উপায় কি? একমাত্র বিভাগীয় শহরের বড় হাসপাতাল হিসেবে চট্টগ্রাম বিভাগের এবং প্রায় 3 থেকে 4 কোটি লোক এখান থেকে সেবা নেয়, আশ্রয়স্থল এক কথায়। সেই জন্য আমি যে কোনো সরকারের কাছে অর্গানোগ্রাম যেটা, এটা রিভিউ করার জন্য প্রস্তাব করা হচ্ছে। আমরা চীনা মেডিকেলের জন্য আমার একটা বিষয় ভালো লাগে, সেটা হলো আমি চীনা মেডিকেলে ছিলাম 2.5 বছর মতো। 2 মাসের মাথায় চীনা মেডিকেলকে 2200 শয্যা হাসপাতাল অনুমোদন আমরা নিয়েছি। তখনকার ডাইরেক্টর যিনি ছিলেন ব্রিগেডিয়ার স্বামী মাসুম স্যারের সাথে আমরা সাথে দুজনে একদম লেগেছিলাম। 2200 হাসপাতাল অনুমোদন হয়েছে, কিন্তু স্ট্রাকচার তো হয়নি, এখনো চলমান। স্ট্রাকচার নির্মাণ দিয়ে সময় লাগবে। যেমন স্ট্রাকচারের বিষয়ে এখন ক্যাপাসিটি হলো 800-র মতো বেড ক্যাপাসিটি আছে, তার মধ্যে আমরা 3500 রোগী রাখি। আমি একটু কথা বলি এই জায়গায়। আপনি যে বললেন যে আপনারা অনেক কষ্ট করে শ্রম দিয়ে 500 শয্যাকে 2200 শয্যায় আনলেন, কিন্তু এখন পর্যন্ত ইনস্টলেশন করার জন্য যা যা প্রয়োজন তা এখন নাই। আপনি দেখেন তো এর আগের 15-16টি বছর সরকারে যেটা প্রয়োজন নাই সেটা পর্যন্ত করে, যেমন কি টানেল এত প্রয়োজন না, কিন্তু করলো, এত জায়গায় টাকা খরচ করলো, কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা সেক্টরে কিন্তু টাকা ইনভেস্ট করে না সরকার। আমাদের অনেক হাসপাতাল হয়েছে, এখন অনেক মেডিকেল কলেজ হয়েছে, অনেক মেডিকেল হাসপাতাল মেডিকেল কলেজ হয়েছে জেলা পর্যায়ে, যেখানে কিছুই নাই। আমি একবার সাতক্ষীরে গিয়েছিলাম, তখন ডিজি হেলথের একটা কাজ, ঢাকায় চাকরি করতাম। ওখানে গিয়ে আমাকে 3-4 দিন ক্লাস নিতে হয়েছে, টিচার নাই, হ্যাঁ, জনবল নাই, টিচার নাই। তো আমি কমিউনিটি মেডিসিন পড়াতাম, সেজন্য ক্লাস নিতে হয়েছে। একইভাবে সারা দেশে ক্যাপাসিটি অনুযায়ী হইলে ভালো। তারপর আমাদের যেখানে দরকার সেখানে আমাদের সক্ষমতা বাড়ানো। আর এটা আসার কথা যে সারা দেশে যে স্ট্রাকচার যেটা সেটিংটা আপগ্রেডেশনের জন্য প্রক্রিয়া চলমান আছে। এটা প্রক্রিয়া চলমান হইলে আমরা জনবলও পাবো, এবং সেটা আমরা যত দ্রুত প্রশাসন অনুমোদন নেওয়া যায়। অর্থসৃজন হইতে একটু সময় লাগে, আমাদের মিনিস্ট্রি সংস্থাপন, তারপরে একদম আমি বলি চলমান টাকটা এখন চলমান, আমরা চাই না, আমরা আর কম্প্রোমাইজ করতে চাই না। কখন সমাধান হবে সেটাই আমরা চাইবি। কতদিনই সমাধান হবে সেটা তো আমি বলতে পারবো না। এখন যারা কাজ করছে তাদের কাছে আমাদের প্রস্তাব যাচ্ছে, শুধুমাত্র না, যেমন কদিন আগে সংস্কার কমিশনের লোকজন আমাদের হেলথ রাঙামাটি গেলেন ওনারা, তখন আমি 3 জেলা সিভিল সার্জনকে জুম মিটিং করেছি আগে। তোমরা কি কথা বলবা, তোমাদের কি কি চাহিদা থাকবে সেটা পয়েন্ট আউট করা, সবাই একই সুরে কথা বলো, যেটা অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে দাবি করো না খামাখা, যেটা তোমাদের জন্য যৌক্তিক সেই বিষয়গুলো উপস্থাপন করো, যাতে ওনারা বুঝে, এবং লিখিতভাবে দিও, যাতে সংস্কার অবশ্যই নিয়ে যায় এবং হিলট্রেক্সের জন্য এটা বাস্তবায়ন করে। আপনার মেসেজটুকু বা আপনার চিন্তাটুকু, আপনার ভাবনাটুকু আসলে কেন্দ্র বুঝে, মন্ত্রণালয় বুঝে? আপনার কি মনে হয় যদি বুঝতো তাহলে একটা সমাধান আমরা দেখতে পারতাম না? এখানে একটা বিষয় কি, এটা আমাদের বুঝতে হবে যে আমি বললাম সাথে সাথে মিনিটের মধ্যে হয়ে যাবে এরকম আমরা আশাও করি না, কিন্তু এগুলি যে কোনো সরকারি একটা যে কোনো কিছু প্রক্রিয়ার একটা সময়ে সমস্যা হবে। তবে আমরা মেসেজটা দিচ্ছি, শুধু একবার দিয়ে চুপ থাকি না। আমরা সব লেভেল থেকে, আমরা ডিজি হেলথে ইউতে জুম মিটিং হয়, সেখানে বলি, লিখিতভাবে জানাই, এবং সব ফোরামে অনেক সময় উঁচু লেভেল থেকে হাই লেভেল থেকে অনেক হাই অফিসিয়ালরা আমাদের এখানে ভিজিট করে, যেখানে সুযোগ পাই, সচিব থেকে শুরু করে
অতিরিক্ত সচিব যারা যে বিষয়ে উইন করে, যারা ডিল করে, তাদের কাছে আমরা বিষয়টা উপস্থাপন করি। উদ্দেশ্য যাতে আমাদের এই যে চলমান সমস্যাগুলি সমাধান হয়। এই যাবার বেলা আপনার কার্যালয় থেকে যাবার বেলা আপনি কেমন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় দেখে যেতে চান? চট্টগ্রামকে আপনি কীভাবে দেখে যেতে চান? স্বপ্নের কথা একটু 30 সেকেন্ডের মধ্যে একটু যদি বলবেন। আমি যেটা দেখতে চাই, আমাদের চলমান যে সমস্যাগুলি ছিল, সমস্যাগুলি সমাধান হয়েছে। আমি তো আপনার চেষ্টা চালাচ্ছি, হ্যাঁ। অর্থাৎ যেমন আমি কয়েকটা পয়েন্টে করেছি, প্রকল্পগুলো ঠিক মতো হচ্ছে 100%, এবং আমার জনবল যে সংকট যেটা ফিল আপ হয়েছে, এবং তারপরে ডিপিসিগুলি ঠিক মতো হয়েছে। আর সরকারি ডাক্তার ঠিক মতো অফিস করে অনিয়মভাবে করেন। আমাদের যে কয়েকটা পয়েন্ট আমি জুমবিকে সবসময় ফোকাস করি, এইগুলি মানে রিফ্লেকশন হয়েছে আমার যাওয়ার পর। এটা দেখে গেলে আমার শান্তি থাকবে। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ় মজবুত, শক্তিতে অটুট HM স্টিল। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি চাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ় মজবুত, শক্তিতে অটুট HM স্টিল। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি চাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। একদম শেষ প্রান্তে আসছি এখন। অধ্যাপক ডাক্তার এস এম থারেকা, যেহেতু আপনি বেসরকারি প্রতিনিধি হিসেবে আপনাকে আমরা পেয়েছি। আপনাকে বেসরকারি হাসপাতালে সরকারের তুলনায় অনেক 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 বেশি পরিমাণ অর্থ খরচ করতে হয়, এরকম অভিযোগ চলে আসে। পাশাপাশি অভিযোগ চলে আসে সরকারি ডাক্তারগণ কিন্তু আবার প্রাইভেট সেক্টরে গিয়ে প্র্যাকটিস করে, রুগীরা দেখে। রুগী দেখার ভাবনাটা, চিন্তাটা, ধরনটা পার্থক্য। সরকারি টার্সিয়ারি হাসপাতালে সে একই ব্যক্তি ডাক্তার আপনি এস এম থারেক, আপনি সুন্দর মতো দেখছেন, আপনি আবার আপনার প্রতিষ্ঠানে বা বেসরকারি খাতে গিয়ে আপনি তাকে সময় দিচ্ছেন, তখন সময় দেননি। এটা নিয়ে কথা চলে আসে। খুব ভালো, সুন্দর প্রশ্ন করেছেন। এটা
এটা আমার মনে হয় সমস্ত চট্টগ্রামবাসীর একই অভিযোগই বলবো। একটু ভালো করে উত্তরগুলি কিন্তু আপনারা দুজন আলাপ করার সময় দিয়ে ফেলেছেন। আমি একই ব্যক্তি, আমি চিরাঙ্গা মেডিকেল কলেজে যখন ডিউটি করি তখন আমার ওই নির্দিষ্ট সময়ে আমার যতগুলো রোগী দেখার কথা তার চেয়ে 5 গুণ রোগী বেশি দিয়েছেন। সুতরাং পৃথিবী ঘুরছে সূর্যের দিকে, সেই হিসেবে 24 ঘন্টায় একদিন। সুতরাং আমার ওই ঘন্টার মধ্যে যদি আপনি 5 গুণ রোগী বেশি দিয়ে দেন, স্বাভাবিকভাবেই সায়েন্টিফিক্যালি আমার পক্ষে অতটুকু সময় দেওয়া সম্ভব না। ঠিক বিকেলে আমি যখন রোগী দেখি তখন কিন্তু আমি 5 গুণ বেশি রোগী দেখি না। আমি যতটুকু রোগী দেখতে পারবো ঠিক ততটুকুই দেখি, সেই জন্য রোগীরা ওই সময়টা পায়। এটা আমি জানি না আপনাকে স্যাটিসফাই করতে পেরেছি কিনা, তবে আমি যেটা মনে করি প্রাইভেটে খরচ ডেফিনেটলি বেশি, কারণ ওখানে যে খরচটা সেটা সরকার আপনাকে ভর্তুকি দিচ্ছে, জনগণকে ভর্তুকি দিচ্ছে। এটা সরকারি হাসপাতালগুলো রোগীদের জন্য ভর্তুকি দিচ্ছে, কিন্তু এখানে আপনি নিজে যদি একটা হসপিটালের মালিক হন, আপনি নিজেও যে অভিযোগ করছে সেও ওই ভর্তুকি দিবে না, কারণ ভর্তুকি দিলে তো এটা বন্ধ হয়ে যাবে। তিনি খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। দর্শক, আপনারা সকলে জানেন এই চট্টলা এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিতে, পাশাপাশি রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ একটি খাত স্বাস্থ্য খাত। সেই স্বাস্থ্য খাত নিয়ে আমরা আলোচনা করেছি। আগামী পর্ব একবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান চট্টলা এক্সপ্রেস। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।